এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। সুকান্তদা, তৃণমূল বলছে বিজেপি নাকি আর প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই দ্বিতীয় তালিকাতেও বাংলার কোনো প্রার্থীর নাম নেই। তৃতীয় তালিকা প্রকাশ হচ্ছে না। আজ দিল্লিতে বৈঠক রয়েছে, প্রার্থী তালিকা কি আজ ঠিক হবে? দেখুন, আমাদের হচ্ছে সর্বভারতীয় দল। এবার সমস্যা হচ্ছে কি বলুন তো, মৌমাছি মাঝে মাঝে নিজেকে পাখি মনে করে, তারা তো মুশকিল। তৃণমূল কংগ্রেস একটা রিজিওনাল দল, একজনই নেত্রী, সঙ্গে হাফখানা একজন নেতা আছে। তো তারা ঘরে বসে পারিবারিক পার্টি, পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় কাকে আগে প্রার্থী করবে, হয়ে যাবে। আমাদের তো তা না। আমাদের রাজ্য থেকে নাম যাবে, কেন্দ্রের টিম আছে তারা বসবে, এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয়, যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে। তো আজকে সব এই সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা এই এমার্জেন্সি হোক বা যেই হোক, আমরা থ্রু এই প্রসিডিওর আমরা কাজ করি, তার বাইরে কাজ করি না। সুকান্তদা, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, তারপরও সন্দেশখালিতে এখনও উত্তপ্ত রয়েছে সন্দেশখালি। দেখুন, কেন্দ্রীয় বাহিনী এখনও পুরোদমে এসে পৌঁছয়নি, আরও দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত। অলরেডি রাজ্যে 3খানা পোস্ট প্রিপোল ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে, তার মধ্যে একটি আমার কনস্টিটিউয়েন্সিতে। রাজ্য সভাপতির কনস্টিটিউয়েন্সিও যদি ছাড় না পায়, 7খানা সেলাই পড়েছে। উল্টে যে মার খেয়েছে হসপিটালাইজ, তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই ধরনের প্রশাসন যদি থাকে, তার কী করার? এরপর তো আমাদের প্রশাসনের সাথে মারামারি করতে হবে, তাছাড়া তো উপায় নেই। ভোটের আগেই যে এই ধরনের হিংসা, কি বলবেন এটা নিয়ে? না, তৃণমূল কংগ্রেস জানে তো জনগণের সমর্থন নেই, ভয় পাইয়ে বিভিন্ন এলাকায় রাত্রিবেলা করে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। আমার এলাকাতে আমি বলছি, অন্যগুলো ছেড়েই দিন। তো বাইক বাহিনী দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। মানুষ যেদিন সুযোগ পাবে এদেরকে ধরে এমন ব্যবস্থা করবে, তো সেদিন বুঝতে পারবেন। না, এগুলো সমস্ত বিষয় আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং প্রয়োজনে লিখিতভাবে জানাবো। সুকান্তদা, লোকসভা ভোটের একটা দামামা বেজে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলায় বাম কংগ্রেস বা বাম আইএসএফ এর জোট হিসেবে জটই কাটছে না। তো কি মনে হয় এর ওখানে কি লোকসভা নির্বাচনে পড়তে চলেছে? ওখানে জোট বলে কিছু নেই, পুরোটাই জটই আছে। হ্যাঁ, আইএসএফ আর বামপন্থীরা কিভাবে একসাথে আসে আমার তো এটা মাথায় ঢোকে না। যারা মুখে ধর্মহীনতার কথা বলে, বামপন্থীরা তো ধর্মনিরপেক্ষ বিষয় নয়। বামপন্থী মানে হচ্ছে আপনি ধর্মে বিশ্বাস করবেন না, কমিউনিস্ট মানে। তো সে এখন নওশাদ সিদ্দিকী পীরজাদা যিনি আর কি, অর্থাৎ একটি ধর্মীয় যে ক্ল্যান, সেই ধর্মীয় ক্ল্যানের সদস্য, তাকে নিয়ে পার্টি করার চেষ্টা করছেন, পলিটিক্স করার চেষ্টা করছেন। এ তো হজবরলের থেকেও ভয়ঙ্কর জোট। সন্দেশখালীর সংখ্যালঘু মানুষরা বলছেন এতদিন তাদের শুধু ব্যবহারই করা হয়েছিল ভোট ব্যাংক হিসাবে, গোটা পশ্চিমবঙ্গে ব্যবহার হয়। সেই জন্য তো এই অবস্থা। আজকে কজন ডাক্তার সংখ্যালঘু পরিবার থেকে এসছে, কজন ইঞ্জিনিয়ার আসে, তাদেরকে ভোট ব্যাংকের পলিটিক্সে ইউজ করা হয়। আপনাকে ঠিক করতে হবে মানুষ হিসেবে ব্যবহৃত হবেন না ভোটার হিসেবে বিক্রি হবেন। মানুষ হন, ভোটার হতে হবে না। আজকে বৈঠক আছে, বৈঠকে আমাদের প্রার্থী যে ঠিক হয় এবং অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত বিষয় আছে সেই নিয়ে বৈঠক আছে, করে আবার ফিরে আসবো, আমি নিজের এলাকায় চলে যাবো। মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী যতই দাপাদাপি করুক তিনি আছেন, তিনি সব কিছু বুঝে নেবেন। না, ওনার সামনে একটু বিশেষণ যোগ করা উচিত। উত্তর মালদার রঙিন তৃণমূল প্রার্থী, ওনার রঙিন শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কোট আনকোটের মধ্যে রাখবেন, খোঁজ নিয়ে নেবেন, তাহলে প্রসূন ব্যানার্জি সম্পর্কে জানতে পারবেন। বিষয় হচ্ছে উনি মাঝখানে পুলিশ কর্তা ছিলেন, আইপিএস বলেন নিজেকে, প্রমোটেড আইপিএস বলা উচিত। তারপরে উনি নাটক সিরিয়ালে অভিনয় শুরু করলেন। এখন ওই অভিনয়ের জগৎ থেকে বেরোতে পারছেন, ভাবছেন এখনও বুঝি নাটকের হিরো আছেন। সেন্ট্রাল বাহিনীর সামনে হিরোগিরি করতে গেলে সেন্ট্রাল বাহিনী ওনাকেও বুঝিয়ে দেবে। সুকান্তদা, কমিশনের কড়া নির্দেশিকা, কিন্তু তারপরে দেখা গেল যখনই প্রচার শুরু হচ্ছে হুমকি, ব্যক্তি আক্রমণ, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের একটা অভিযোগ উঠে আসছে। তৃণমূল কংগ্রেস তো নির্বাচন কমিশনকে ধর্তব্যের মধ্যেই আনে না। দেখুন, পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে, তাতে কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই টাকা খাচ্ছে, লোকাল লিডাররা খাচ্ছে। এখানে নির্মাণ ব্রিজ ভেঙে পড়ে, ফ্লাইওভার ভেঙে পড়ে, এখন বিল্ডিং ভেঙে পড়ছে। বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত, তারপর মানুষ ওতে থাকতো,
তারপর যদি ভাঙতো তাহলে কি অবস্থা হতো। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাদের সাবধান হওয়া উচিত, টেস্ট করে নেওয়া উচিত। মালদা কর্মী সভা থেকে সিপিএম কংগ্রেস জোটকে আক্রমণ ফিরাত, বিজেপিকে খুশি করার চেষ্টা। আমাদের খুশি করার দরকার নেই, ওনাদের সমস্যা আছে। মালদা মুর্শিদাবাদে মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়ার ভয় আছে ওনাদের। আর মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে টিএমসি হারবে। তো সেই জন্য যারা ওদের মুসলিম ভোট ভাগ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তারা কামান দাগছে। বিজেপি তো এখনও মুসলিম ভোট ভাগ করে না, কারণ মুসলিমরা এখনও বাংলায় আমাদের ভোট দেননি। এবার হয়তো মোদির যে উন্নয়নের রাজনীতি তাতে অনেকে প্রভাবিত হয়ে ভোট দেবেন, সেজন্য ওদের টেনশনটা বেশি। আর সেই জন্য ওরা অ্যালায়েন্স করেননি যাতে মুসলিম ভোটটা না চলে যায় ওদিকে। সন্দেশখালী সংখ্যালঘুরা বলছেন তাদের ব্যবহার করা হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। সারা পশ্চিমবাংলার সংখ্যালঘুরাই ব্যবহৃত হয়েছেন। মুসলমান সংখ্যালঘুর তকমা দিয়ে বিজেপির ভয় দেখিয়ে তাদের বারবার ভোট নিয়েছে টিএমসি তাদের কাছ থেকে। আর তাদেরকে গরিব করে, তাদেরকে ক্রিমিনাল বানিয়ে, বমবন্দুক হাতে তুলে দিয়ে আর সেই অবস্থায় রেখেছে। সবচেয়ে কষ্টের আর দারিদ্র্যের মধ্যে এখানকার বাংলার মুসলমানরা আছেন। সেজন্য তাদের ভাবার দরকার আছে, তারা উন্নয়নের সঙ্গে থাকবেন না এই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে থাকবেন। শান্তি বজায় রাখতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা, রাজ্যপালের অভিযোগ জানাতে চালু হলো লোকসভা পোর্টাল। চেষ্টা হচ্ছে সব রকমভাবে যাতে শান্তিপূর্ণ নির্বাচন বাংলায় হয়। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের খুব সক্রিয় ব্যাপারে, একাধিক দফায় ভোট হচ্ছে, বারবার মিটিং করা হচ্ছে। কিন্তু যতক্ষণ না পশ্চিমবঙ্গের সরকার এবং এখানকার প্রশাসন সহযোগিতা করছে ঠিকঠাক, তারা রাজনীতিকরণ যদি করে তাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট সম্ভব না। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছে প্যারামিলিটারি যদি ভয় দেখায় আমি আছি, ওদেরকে স্কুলে বসিয়ে রাখা হবে, যত্ন করবেন, বলবেন আধ ঘন্টার মধ্যে প্রসূন ব্যানার্জি আসছেন, আইন কানুন অবজারভার সব বুঝে নেবেন। প্রসূন ব্যানার্জি যেন মনে রাখেন তিনি এখন পুলিশ অফিসার নয়, তিনি রাজনীতি করতে এসছেন। আর এত সহজে মানুষ তাকে ছেড়ে দেবে না, হিসাব দিতে সব কিছু। যেন ওই সব রব অন্য কাউকে দেখান। অনেক লোক এসে রাজনীতিতে সিধা হয়ে গেছে, সময় আসছে সব বুঝতে পারবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচার ব্যবস্থার কুলাঙ্গার বললেন, সেই কুলাঙ্গারকে শিক্ষা দিতে হবে। কে কুলাঙ্গার কে কি লোক জানে, ভাষা দেখে বোঝা যায়। ওনার ভাষা এরকমই আছে। সিনিয়র পলিটিশিয়ান হিসাবে পশ্চিমবাংলায় যে রাজনীতি ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে, ও কথা হিংসা, তার থেকে সিনিয়রদেরই দায়িত্ব নিতে হবে যাতে এটা না হয়। আর তো বাকিরা সারা পশ্চিমবাংলা জুড়ে টিএমসির নেতাদের ভাষণ শুনুন, বক্তব্য শুনুন, কী ধরনের থ্রেটনিং, কী ধরনের কথাবার্তা বলছে দুর্বৃত্তদের মধ্যে, গুন্ডাদের মতো। তো এই গুন্ডাকরণ রাজনীতির এটা বন্ধ করার দরকার আছে। পশ্চিমবাংলার মানুষকে এটা ভাবতে হবে। প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে দিলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটবে, আমরা চাই আপনাদের কোঅপারেশন চাইছি। হাজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা, একটা নিরীহমান চারতলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে, আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও
মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। সরি, যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। তো ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না। 2 জন এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না জানলে চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য রেস্কিউ করছে। তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে বাড়ির মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানি না। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে। সেটা আমাদের না, এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এখানে অন্য কোনো বাড়ি সবই নাকি ইললিগাল ভাবে তৈরি হচ্ছে এলাকার মানুষজন আমল থেকে এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, এটা বাংলার বাড়ি করছে। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। আমরা দেখে নিচ্ছি, এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। পাশে একটা বাড়ি হেলে পড়েছে 2 বছর আগের জন্য, মানে এই বিষয়টা মানে আবারও নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইললিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলাতে আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি চটি হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইললিগাল অবস্থায়, এখন করা উচিত। তাহলে যেগুলো এখনো ইললিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে কি হয় জানেন, মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইললিগাল প্রমোটার তারা ইললিগাল করে তাদের লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। 1-2 বছর সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইলিগাল? সমাধান সূত্র আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো, কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইলিগাল আপনি জানবেন কি করে? এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। যদি ইললিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয়? আগে রেস্কিউটা হোক। আর একটা প্রশ্ন, প্রমোটারটা কে জানা গেছে কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে? তাদের নাম কারা, মানে যারা মারা গেছেন তারা সব লোকাল, ওইখানেই থাকেন, টালির ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা, যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে আছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছিল, মানে
ওই বসেছিল পাশেই। হ্যাঁ নির্মীয়মান বাড়ির মধ্যে ওই পাশাপাশি থাকে সব, ওই টালির চালেরই পাশাপাশি থাকে। তারা গিয়ে আড্ডা মারছিল, আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে মারা গেছে সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। 22 জন ক্র্যাশ হয়েছে বললেন। 22 না, কত হয়েছে? 21 তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন। না 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 না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে। আমি সবাই তার মধ্যে 10-12 জন যারা আছে রেস্কিউড হয়ে গেছে না, এখন ম্যাক্সিমাম আছে কিনা জানি না। তো একটা ডেব্রিজ অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে, তারপরে 21 জন। না না না, এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে। 13 জনকে উদ্ধার করা হয়েছে। মানে এখনো শোনেন, আমি আবার ক্লিয়ার করি, 13 জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 7 জন এখানে আছে, একজন SSKM এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে SSKM। 2 জন মারা গেছে, আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। তার মানে কতজনের এখনো ওই ডেব্রিসের তলায় থাকার সম্ভাবনা রয়েছে? এটা কি করে বলবো? এটা তোমাকে যদি পাঠিয়ে দিই তুমিও ক্যামেরা দিয়েও খুঁজে পাবে না। একটা কথা, এইটা কি পুরসভা কি দায়ী যেতে পারে? এইভাবে ইলিগাল বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা, সেগুলো ভেঙে পড়ছে। একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না না না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল। নাহলে এটা হচ্ছে কি করে? তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? সুতরাং এটা আমরা দেখবো, কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া।